ক্লাস 11-এর ইনঅর্গানিক পোর্শনের একটা টপিক আজকে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা হাইড্রোজেন যে অধ্যায়টা তোমাদের চ্যাপ্টারটা যেটা রয়েছে তোমাদের সেই হাইড্রোজেন টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। 1766 এই সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন। এখন হাইড্রোজেন সম্বন্ধে তোমরা ছোটবেলা থেকেই বিস্তর ধারণা গ্যাদার করেছো। তো প্রথমে সংক্ষেপে হাইড্রোজেনের পরিচিতি আমরা একটু মনে করে নেব। তো নাম্বার 1 আমি বলতে পারি হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল। সবচেয়ে হালকা মৌল। নাম্বার 1, 2 বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, যেরকম যেরকম মনে পড়বে সেরকমই তুমি বলতে পারো বা ভাবতে পারো। তো হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল এবং পর্যায় সারণী আমরা পড়েছি। তো সেই রেসপেক্টে পর্যায় সারণীর প্রথম মৌল হলো হাইড্রোজেন। এর পরমাণু ক্রমাঙ্ক হলো 1। পরমাণু ক্রমাঙ্ক হলো 1। ইলেকট্রন বিন্যাস হলো 1s1। পারমাণবিক ভর পারমাণবিক ভর পারমাণবিক ভর হলো 1.008 AMU। এবং আমরা জানি যে হাইড্রোজেনকে, যেহেতু পর্যায় সারণী আমাদের পড়া হয়ে গেছে, আমরা ক্লাস 10 থেকেই জানি হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। তাহলে এটাও কিন্তু হাইড্রোজেন সম্বন্ধে আমরা জানি। ঠিক আছে, এবার তাহলে প্রথমেই দুষ্ট মৌল হাইড্রোজেনকে কেন বলা হয় সেই সম্বন্ধে আমরা একটু ডিসকাস করে নিই। হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়? কারণ হাইড্রোজেনের যে ধর্ম, সেই ধর্ম দেখা যায় যে তার ধর্মের সাথে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয় প্রকৃতির মৌলগুলিরই ধর্মগত সাদৃশ্য দেখা যায়। ক্ষার ধাতু, ক্ষার ধাতু মানে গ্রুপ 1, আর হ্যালোজেন মানে হলো গ্রুপ 17। অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 17 উভয়ে গ্রুপের মৌলগুলির সঙ্গেই ধর্মগত সাদৃশ্য হাইড্রোজেনে দেখা যায়। কিরকম সাদৃশ্য? ক্ষার ধাতুর ক্ষেত্রে ক্ষার ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস ns1, হাইড্রোজেনের 1s1। আবার ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও কিন্তু বিজারণ ধর্ম দেখায়। +1 জারণ স্তর প্রদর্শন করে। জলীয় দ্রবণে ক্ষার ধাতুগুলির মতোই সে আয়নিত হয়। ক্ষার ধাতুগুলো যেমন Na থেকে Na+ হয়, ঠিক সেরকম হাইড্রোজেনও কিন্তু H+ এইভাবে থাকে এবং তড়িৎ বিশ্লেষণ হলে ক্যাথোডে সে মুক্ত হয়। ক্ষার ধাতুগুলি যেরকম হ্যালাইড, সালফাইড, অক্সাইড প্রভৃতি উৎপন্ন করে, ঠিক সেই রকম হাইড্রোজেনও কিন্তু H2S, HCl প্রভৃতি উৎপন্ন করে। ক্ষার ধাতু NaCl করছে, হাইড্রোজেনও HCl করছে, H2O করছে, Na2O করছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিছু ধর্মগত সাদৃশ্য ক্ষার ধাতুর সঙ্গে দেখতে পাই। এবার আমরা দেখব তাহলে হ্যালোজেনের সাথে কি কি সাদৃশ্য দেখা যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অধাতু। হাইড্রোজেনও অধাতু, হ্যালোজেন মৌলগুলো, হ্যালোজেন মৌল মানে ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো 1 নম্বর হলো এটা উভয়ই অধাতু। 2 নম্বর হলো দ্বিপরমাণু। হাইড্রোজেন H2,
দুটি পরমাণু নিয়ে এর একটি অণু গঠিত। হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রেও দুটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত এবং এরা গ্যাসীয়, দ্বিপরমাণুক এবং গ্যাসীয়। অবশ্য হ্যালোজেন মৌলগুলির মধ্যে সব রকম ভৌত অবস্থায় দেখা যায়। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যালোজেনের মতো হাইড্রোজেনেরও যোজ্যতা কক্ষে, অর্থাৎ হাইড্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম, তার হলো 1s2, তাহলে 1s2 হিলিয়ামের, আর হাইড্রোজেনের হচ্ছে 1s1, অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের থেকে একটি কম ইলেকট্রন, একটি ইলেকট্রন কম। ঠিক হ্যালোজেনগুলো কীরকম হয়, তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস হয় ns2 np6 এবং হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে হয় ns2 np5। তাহলে এটা হলো হ্যালোজেন, এটা হলো ইনার্ট গ্যাস, অর্থাৎ একটি ইলেকট্রন কম। তাহলে হ্যালোজেনের ক্ষেত্রেও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের থেকে একটা ইলেকট্রন কম এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও একটি ইলেকট্রন কম। নাম্বার 4 কি করে এরা, সোডিয়াম ক্লোরাইড যেমন হয়, অর্থাৎ হ্যালোজেন পরমাণু মতো হাইড্রোজেনও তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে কিরকম যৌগ গঠন করে, তড়িৎ যৌগ। ক্লোরিন যেমন NaCl করে, হাইড্রোজেনও সোডিয়াম হাইড্রাইড করে, এরা সবাই তড়িৎযোজী। তাহলে ক্ষার ধাতুর সঙ্গে বা তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে এরা তড়িৎযোজী যৌগ গঠন করছে। এবং -1, এখানে Cl এর অক্সিডেশন স্টেট -1, অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেনেরও -1, তাহলে উভয় ক্ষেত্রে এরা -1 অক্সিডেশন স্টেট কিন্তু দেখাচ্ছে। তাহলে এই কারণে, এই সমস্ত কারণে এছাড়াও অধাতুর সঙ্গে সমযোজী যৌগ উৎপন্ন করে। হ্যালোজেনের মতো হাইড্রোজেন পরমাণুগুলো অধাতুর সঙ্গে সমযোজী যৌগ গঠন করে। অধাতুর সঙ্গে, তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে তড়িৎযোজী যৌগ এবং অধাতুর সাথে সমযোজী যৌগ গঠন করে। তাহলে দুই ধরনের যৌগই গঠন করতে পারে। তাহলে এই সমস্ত সাদৃশ্যের জন্য, অর্থাৎ ক্ষার ধাতু এবং হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য থাকার জন্য একে দুষ্ট মৌল অথবা ভবঘুরে মৌলও বলা হয়, ভবঘুরে মৌল বলা হয়। এগুলো আমরা সবই ক্লাস 10-এ পড়েছি, জাস্ট আমরা রিক্যাপিচুলেট করছি। এবার আমরা দেখব হাইড্রোজেনের প্রাকৃতিক অবস্থান কিরকম। হাইড্রোজেনের প্রাকৃতিক অবস্থান, এখানে ধরো প্রকৃতি মানে কিন্তু শুধু পৃথিবী বলা হয়নি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা কনসিডার করব। তো সারা বিশ্বে, মহাবিশ্বে হাইড্রোজেনের প্রাচুর্য হচ্ছে সর্বাধিক। পৃথিবী বাদ দিয়ে অন্যান্য প্ল্যানেট যেমন জুপিটার, স্যাটার্ন এসবেও কিন্তু হাইড্রোজেনের প্রাচুর্য দেখা যায়। এখন প্রাকৃতিক অবস্থান বলতে গেলে দুরকম ভাবে আমরা এটাকে বিবেচনা করতে হবে। এক হচ্ছে মৌলরূপে আর এক হচ্ছে যৌগরূপে। এখন মৌল হিসেবে বায়ুমণ্ডলে কিন্তু নগণ্য, মৌল হিসেবে কিন্তু বায়ুমণ্ডলে নগণ্য, অর্থাৎ বায়ুমণ্ডলে এটা প্রায় নেই বললেই চলে। লোয়ার অ্যাটমসফিয়ারে একে পাওয়াই যায় না, হালকা হওয়ার জন্য এদের আপার অ্যাটমসফিয়ারে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু মহাবিশ্বে এর উপস্থিতি কিন্তু 70%। মহাবিশ্বে 70%। এবং সূর্যের মধ্যে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয় সেখানে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে হিলিয়াম পরমাণু, দুটি পজিট্রন ইত্যাদি, এগুলো আমরা রেডিও অ্যাক্টিভিটিতে পড়েছি। তাহলে সেখানে সূর্যের যে সৌরমণ্ডলে আর কি, সেই সৌরমণ্ডলেও কিন্তু হাইড্রোজেনকে আমরা 85% পাই। অর্থাৎ সূর্যের বায়ুমণ্ডলে আমরা কি পরিমাণে পাচ্ছি না, 85%-এ পাচ্ছি, 5% পাচ্ছি। তাহলে হালকা হওয়ার দরুন একে আমরা লোয়ার অ্যাটমসফিয়ারে পাচ্ছি। এছাড়াও আমরা
এছাড়াও আমরা যৌগ রূপে একে পাই। যৌগ রূপে আমরা কিভাবে একে পাচ্ছি, যে আমরা যে খাবার খাচ্ছি, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার, কিংবা ধরো ফ্যাট জাতীয় খাবার, কিংবা ধরো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু আমরা হাইড্রোজেনকে পাচ্ছি। অর্থাৎ এই এই সমস্ত জৈব যৌগ যেগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করছি, এছাড়াও কাগজ, পেট্রোলিয়াম প্রভৃতি যৌগ, এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ যৌগ হিসেবে আমরা তাকে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পেলাম যে মৌল হিসেবেও একে পাচ্ছি, বায়ুমণ্ডলে নগণ্য, কিন্তু মহাবিশ্বে 70% এবং সূর্যের বায়ুমণ্ডলে বা সৌরমণ্ডলে একে 85% পাচ্ছি। আর যৌগ রূপে কিন্তু একে আমরা বেশ যৌগ রূপে কিন্তু হাইড্রোজেনকে আমরা পাচ্ছি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে পাচ্ছি। আর এছাড়াও জৈব যৌগে হাইড্রোজেন তো অপরিহার্য বটেই, এছাড়াও একে আমরা পেট্রোলিয়ামে অর্থাৎ প্রাকৃতিক গ্যাসে, আর হাইড্রোজেনকে আমরা কাগজে প্রভৃতি যৌগ হিসেবে আমরা হাইড্রোজেনকে পাচ্ছি। জীবকুলের মোট ভরের প্রায় 10% হলো হাইড্রোজেন। হালকা হলেও জীবকুলের মোট ভরের 10% হাইড্রোজেন। জীবকুলের মোট ভরের 10% হাইড্রোজেন। আইসোটোপস, হাইড্রোজেনের আমরা 3টে আইসোটোপ পাই। এখন আইসোটোপ কি মনে আছে নিশ্চয়ই, যে একই পরমাণু ক্রমাঙ্ক থাকবে কিন্তু ভর সংখ্যার পার্থক্য দেখা যাবে। তা হাইড্রোজেনের 3টি আইসোটোপ আমরা জানি, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। H11, H21, H31 এদেরকে যথাক্রমে আমরা যখন অণু হিসেবে আমি লিখছি, H2, ডয়টেরিয়ামকে D2 এবং ট্রিটিয়ামকে T2 বলে এভাবে লেখা যায়। এদের মধ্যে প্রোটিয়াম এবং ডয়টেরিয়াম এরা কিন্তু তেজস্ক্রিয় নয়, কিন্তু ট্রিটিয়াম তেজস্ক্রিয়। ট্রিটিয়াম কিন্তু তেজস্ক্রিয়তা দেখায়, তেজস্ক্রিয় নয় কিন্তু ট্রিটিয়াম তেজস্ক্রিয়তা দেখায়। ট্রিটিয়াম হলো অস্থায়ী, তেজস্ক্রিয়তা দেখায়। বিটা এলিমিনেশন করে, বিটা নির্গত করে হিলিয়াম 32 He32 উৎপন্ন করে হলো ট্রিটিয়াম, বিটা কণা নির্গত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইসোটোপগুলোর মধ্যে প্রোটিয়াম আর ডয়টেরিয়াম হলো তেজস্ক্রিয় ধর্ম দেখাচ্ছে না, কিন্তু ট্রিটিয়াম তেজস্ক্রিয় ধর্ম দেখায়, এবং H2D2 T2 এইভাবে এদের প্রকাশ করা যায়। আচ্ছা, এবার এদের মধ্যে এদের ইলেকট্রন বিন্যাস কিন্তু সেম, কিন্তু রাসায়নিক ধর্ম এদের সেম হলেও বিক্রিয়ার গতি হলো আলাদা। কেন কি? কারণ হলো এদের ভরের পার্থক্য। যে হালকা সে সহজে বিক্রিয়া করবে, তার চেয়ে ভারী যে তার বিক্রিয়ার গতি কম হবে। তাই জন্য D2O যখন ডিসোসিয়েট করে OD মাইনাস উৎপন্ন করবে, এই বিয়োজনের যে হার, একে আমরা বলি D2O কে আমরা বলি ভারী জল, একে আমরা বলি ভারী জল, ডয়টেরিয়াম অক্সাইড। এর বিয়োজনের যে হার, সেই বিয়োজনের হার অপেক্ষা জলের বিয়োজনের যে হার তা 3 গুণ দ্রুত, 3 গুণ দ্রুত। অর্থাৎ ভারী জলের বিয়োজন বেশ স্লো, কিন্তু জলের বিয়োজন বেশ ফাস্ট, 3 গুণ দ্রুত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভরের পার্থক্য থাকার জন্য বিক্রিয়ার গতি কিন্তু তারতম্য দেখা যাবে। এছাড়াও বন্ধন বিভাজন শক্তি 1 নম্বর বিক্রিয়ার গতি,
নম্বর হলো 1 নম্বর বিক্রিয়ার গতি এবং 2 নম্বর হলো বন্ধন বিভাজন শক্তি ও আলাদা হয়। বন্ধন বিভাজন শক্তিও আলাদা হয়, অর্থাৎ H2D2 এবং T2-র মধ্যে বন্ধন বিভাজন শক্তি H2-র সবচেয়ে কম, D2 বন্ধন বিভাজন শক্তির ক্রম হলো H2 D2 T2। সুতরাং রিঅ্যাক্টিভ সবচেয়ে বেশি বা সক্রিয়তা কার বেশি? হাইড্রোজেনের। H2 সাধারণ হাইড্রোজেনের কিন্তু সক্রিয়তা সবচেয়ে বেশি, প্রিপারেশন অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের প্রস্তুতি। হাইড্রোজেনের প্রস্তুতি সম্বন্ধে ডিসকাস করতে গেলে আমাদের আগে দেখে নিতে হবে যে কোন কোন মৌল, কি ধরনের মৌল থেকে হাইড্রোজেনের প্রস্তুত করা যায় বা হাইড্রোজেনের প্রস্তুতি হয়। আমরা ধাতুর যে সক্রিয়তা শ্রেণী, সেই সক্রিয়তা শ্রেণী সম্বন্ধে পরিচিত। তো সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলি থাকে, সেই ধাতুগুলো সাধারণভাবে সেগুলো বেশ অধিকতর সক্রিয় ধাতু। সেই সক্রিয় ধাতুগুলি লঘু খনিজ অ্যাসিড এবং জল এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। লঘু খনিজ অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড প্রভৃতি। তাহলে সেই মৌলগুলো কী রকম? যারা হাইড্রোজেনের উপরে থাকে সক্রিয়তা শ্রেণীতে, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো সেই সমস্ত সক্রিয় ধাতু। তাহলে এদের মধ্যে পড়ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম। এরা খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যেমন হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আবার জলের সাথে বিক্রিয়া করেও উৎপন্ন করে। যেমন ক্যালসিয়াম সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। নাম্বার 2 দেখো, মাঝারি সক্রিয়তার ধাতু। মাঝারি সক্রিয়তার যে ধাতুগুলি অর্থাৎ হাইড্রোজেনের উপরে রয়েছে কিন্তু অধিকতর যে অধিক সক্রিয় ধাতু তার নিচে রয়েছে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি, টিন, আয়রন প্রভৃতি। এই সমস্ত ধাতুগুলো কিভাবে উৎপন্ন করে হাইড্রোজেন? জিঙ্ক, ম্যাগনেসিয়াম লঘু খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়ায় ঘরের উষ্ণতায় হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা তার থেকে একটু কম সক্রিয় বলে এদের জন্য আবার ফুটন্ত জল লাগে, অর্থাৎ ঘরের উষ্ণতায় বিক্রিয়া করছে না। এরা ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। টিন, আয়রন এরা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অপেক্ষা কম সক্রিয়, অর্থাৎ সক্রিয়তা শ্রেণীতে এরা আরও নিচে থাকে। তাই এরা ফুটন্ত জল নয়, উত্তপ্ত অবস্থায় স্টিমের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এইভাবে সক্রিয়তা অনুযায়ী কে কী ধরনের সক্রিয় সেই অনুযায়ী আমাদের বিক্রিয়ার ধরনটা নির্ধারিত হয় এবং হাইড্রোজেন প্রস্তুত করা যায়। ধাতু এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হাইড্রোজেন প্রস্তুত করা যায়? না, করা যায় না। কারণ হলো গাঢ় নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ। তার ফলে কি হয়, এই জারক পদার্থ হওয়ার জন্য যে হাইড্রোজেন প্রস্তুত হয়ও বা তাকে সে জলে পরিণত করে দেয়। কিরকম দেখো, জিঙ্কের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে উৎপন্ন হয় কি ZnNO3(2) এবং নাইট্রিক অ্যাসিড নিজে কি হয়, বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেনকে জলে জারিত করে দেয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা হাইড্রোজেনকে পাই না। আবার ধরো হাইড্রোজেন প্রস্তুত করতে গাঢ় HCl
গাঢ় HCl ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না। কারণ কি? কারণ হলো HCl উদ্বায়ী যৌগ, HCl উদ্বায়ী যৌগ, এবং উদ্বায়ী হওয়ার জন্য HCl উদ্বায়ী যৌগ হওয়ার জন্য কি হয়, যে হাইড্রোজেন পাওয়া যায় পরীক্ষাগারে প্রস্তুত করেও হাইড্রোজেন পাওয়া যায়, সেই হাইড্রোজেনের সাথে সে মিশে থাকে এবং ওই বাষ্প HCl এর বাষ্প হাইড্রোজেনের সঙ্গে মিশে থাকার জন্য এদেরকে পৃথক করা, সেপারেট করা যায় না, সম্ভব হয় না। তাই জন্য HCl, গাঢ় HCl কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এখন আমাদের দেখতে হবে যে আর কি ভাবে হাইড্রোজেন প্রস্তুত করা যায়। দেখো, আমরা অ্যাসিড বা জলের কথা বললাম, ডিসকাস করলাম। ক্ষারের থেকে কি হাইড্রোজেন প্রস্তুত করা যায় না? অ্যালুমিনিয়াম, NaOH, H2O, ব্যালেন্স আমি পরে করছি, NaAlO2 প্লাস হাইড্রোজেন, অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়ায়ও কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়। সিমিলার কাইন্ড অফ বিক্রিয়া জিঙ্কের সাথে ঘটে। ZnNaOH উৎপন্ন হচ্ছে Na2ZnO2 প্লাস হাইড্রোজেন। এখন আমরা ব্যালেন্স করছি, এখানে 2NaOH, এখানে 2NaAlO2 এবং 2H2, সরি 2H2, 3H2। আর Zn প্লাস NaOH এই বিক্রিয়ায় ব্যালেন্স করে পাই 2NaOH, H2। অর্থাৎ অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই ধরনের ধাতুগুলো কিরকম না, এগুলো উভধর্মী ধাতু। এরা অ্যাসিডের সাথে বিক্রিয়ায়ও কিন্তু জিঙ্ক হাইড্রোজেন উৎপন্ন করে, আবার ক্ষারের সাথে বিক্রিয়াতেও হাইড্রোজেন উৎপন্ন করে। তাই জন্য এদেরকে উভধর্মী বলা হয়, অর্থাৎ উভয় প্রকারের ধর্ম এদের মধ্যে থাকছে। তাহলে এইসব উভধর্মী ধাতুগুলোর সাথেও ক্ষারের বিক্রিয়ায়, তীব্র ক্ষারের বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এবার দেখবো আমরা হাইড্রোজেন গ্যাসকে পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে সাধারণ উষ্ণতায় দস্তার ছিবড়া এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়া তোমরা আগে বহুবার পড়েছ। বিক্রিয়ায় উৎপন্ন হয় ZnSO4। আর এইভাবে উৎপন্ন হওয়া হাইড্রোজেনকে কিভাবে সংগ্রহ করা হয়? জলের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, বা বাংলায় যাকে বলে জলের নিম্ন অপসারণ, তার সাহায্যে এই হাইড্রোজেনকে সংগ্রহ করা হয়। এখন এই উপকরণগুলো কি কি নেওয়া হয়েছে? দস্তার ছিবড়া, এবং দস্তার ছিবড়াটা কি ধরনের? দস্তার ছিবড়া যে নেওয়া হয় সেটা কিরকম? অবিশুদ্ধ জিঙ্ক নেওয়া হয়, অবিশুদ্ধ জিঙ্ক নেওয়া হয়। অবিশুদ্ধ জিঙ্ক কেন নেওয়া হয়? কারণ বিশুদ্ধ জিঙ্কের সাথে যে লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় তার বিক্রিয়াটা খুব স্লো হয়। বিশুদ্ধ জিঙ্ক প্লাস লঘু সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটা অত্যন্ত স্লো বা ধীর গতির হয়। নাম্বার 1 কারণ। নাম্বার 2 রিজনটা কি? অশুদ্ধি থাকলে কি হচ্ছে? একটা কোটিং তৈরি হচ্ছে, যেটার ফলে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়। তাহলে অবিশুদ্ধ জিঙ্ক কেন ইউজ হয়? কারণ বিশুদ্ধ জিঙ্কে বিক্রিয়ার গতিবেগটা খুব ধীরে ধীরে হয়। আর যদি তাতে অশুদ্ধি মেশানো থাকে, যেমন কপার, ক্যাডমিয়াম প্রভৃতি যদি জিঙ্কের সাথে মেশানো থাকে, এগুলি অশুদ্ধি, তাহলে কি হয়? জিঙ্কের উপর
আস্তরণ সৃষ্টি হয়, তার ফলে বিক্রিয়ার গতি কি হয়? ত্বরান্বিত হয়। বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়। অর্থাৎ এইভাবে কোটিং দিলে আমাদের সুবিধা হয়। ধরো জিঙ্কের উপরে যদি কপার সালফেট মিশিয়ে দেওয়া হয়, তাহলেও কি হবে? লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, কারণ জিঙ্কের উপর সেক্ষেত্রে কপারের আস্তরণ পড়ে যায়। আচ্ছা, এবার ধরো এই বিক্রিয়ায় লঘু সালফিউরিক অ্যাসিডের বদলে যদি গাঢ় H2SO4 নেওয়া যায়, নিলে কি হয়? গাঢ় H2SO4 আমরা একটু আগেই পড়েছি জারক অ্যাসিডের জারণ ধর্মের কথা। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হয়? জারক অ্যাসিড, তীব্র জারক অ্যাসিড। তাই তীব্র জারক অ্যাসিড কি করবে? নিজে বিজারিত হয়ে যাবে, বিজারিত হয়ে SO2 উৎপন্ন করবে এবং H2 কে জারিত করে জলে উৎপন্ন করবে। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডও কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করতে পারবো না। অবিশুদ্ধ জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যাবে। গাঢ় HCl ব্যবহার করা যাবে না, ভোলাটাইল বা উদ্বায়ী, মিশে থাকবে হাইড্রোজেনের সঙ্গে, এই চেনত্রিত যাবেই না। একই ব্যাপার সিমিলারলি H2SO4 এর মতো, সেও তার তীব্র যে জারণ ধর্ম, তার দরুন হাইড্রোজেনকে জলে পরিণত করে যায়। তাহলে আমরা হাইড্রোজেনকে পাবো না। আর যদি ওই অবিশুদ্ধ করা হয় জিঙ্ক, কপার, ক্যাডমিয়াম ইত্যাদি লেয়ারিং করে, তাহলে সেখানে একটা সেল তৈরি হয়, একটা গ্যালভানিক সেল তৈরি হয়, যেখানে আমি আস্তরণ বলেছি, অ্যাকচুয়ালি ওখানে একটা গ্যালভানিক সেল তৈরি হয়। তার ফলে বিক্রিয়ার গতি ও স্পিড আপ হয়। সুতরাং অশুদ্ধ জিঙ্কই কিন্তু আমাদের উপকরণ এবং লঘু সালফিউরিক অ্যাসিড। এখন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস কি করে প্রস্তুত করা যায়? না, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস কি করে প্রস্তুত করা যায়? বিশুদ্ধ এবং লঘু সালফিউরিক অ্যাসিড যদি নেওয়া যায় এবং তার সাথে ম্যাগনেসিয়াম ফিতের বিক্রিয়া ঘটানো হলো, তখন কি হবে? MgSO4 এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় যে হাইড্রোজেনকে আমরা পাই, সেই হাইড্রোজেনটা কিন্তু হলো বিশুদ্ধ। এই বিক্রিয়ায় যে হাইড্রোজেন পাই, সেই হাইড্রোজেন হলো বিশুদ্ধ। সুতরাং বিশুদ্ধ এবং লঘু সালফিউরিক অ্যাসিড যদি ম্যাগনেসিয়াম ফিতার সাথে বিক্রিয়া করে, তাহলে যে হাইড্রোজেন আমরা পাচ্ছি, সেই হাইড্রোজেন হচ্ছে বিশুদ্ধ হাইড্রোজেন। এই তো গেল পরীক্ষাগার প্রস্তুতি এবং বিশুদ্ধ হাইড্রোজেন প্রস্তুতি। এবার আমরা দেখব হাইড্রোজেনের শিল্প পদ্ধতি কিভাবে হয়। এখন শিল্প পদ্ধতি বা ইন্ডাস্ট্রিয়াল মেথড। তো শিল্প পদ্ধতি কি হয়? এর বেসিকটা কি? না, বেশি পরিমাণে তৈরি হবে, কারণ আমরা একটা শিল্পে লাগাতে গেলে প্রচুর পরিমাণ সেই প্রোডাক্টটা দরকার, যেটা আমরা তৈরি করছি। তাহলে বেশি পরিমাণ হতে হবে এবং কম দামি উপকরণ নিতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা তৈরি হবে বেশি পরিমাণে এবং উপকরণ হবে কম দামি। শিল্প পদ্ধতিতে
প্রথম যে পদ্ধতি আমরা পড়ব সেটা হলো লেন্স প্রসেস বা লেনের পদ্ধতি। লেনের পদ্ধতি। তো এই লেনের পদ্ধতি দুটি ধাপে ঘটে। প্রথম ধাপটি হলো অক্সিডেশন বা জারণ। এই ধাপে জারণ হয়। এই ধাপে কি হয়, যখন 750 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত আয়রন চূর্ণের উপর দিয়ে স্টিম চালনা করা হয়, ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4। এখানে কি হয়, স্টিম বিজারিত হয়। এবার দেখো, এখানেই তো হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, তাহলে এখানেই বিক্রিয়াটা বন্ধ হতে পারত, কিন্তু তা হয় না। স্টেপ 2তে কি হয়, এই ফেরোসোফেরিক অক্সাইডের উপর দিয়ে ওয়াটার গ্যাস চালনা করা হয়। ওয়াটার গ্যাস মানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। তো এই ওয়াটার গ্যাস চালনা করা হয়। তার ফলে কি হয়, ফেরোসোফেরিক অক্সাইড আয়রনে বিজারিত হয় এবং আয়রনে বিজারিত হওয়ার ফলে আবার এই আয়রনকে কি করা হয়, তার জারণ করা হয়। জারণ করে এই বিক্রিয়ায় পুনরায় এই বিক্রিয়াটা সংগঠিত করলে কি হয়, আমরা আরও হাইড্রোজেন পেতে পারি। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেথড বা শিল্প পদ্ধতির উদ্দেশ্যই হচ্ছে বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করা। তাহলে যদি আমরা এখানেই বিক্রিয়াটা রেখে দিতাম, ফেরোসোফেরিক অক্সাইড থেকে আয়রন জেনারেট না করতাম, তাহলে যে পরিমাণ হাইড্রোজেন প্রথম ধাপে পাওয়ার কথা সেটুকুই পাওয়া যাবে। দ্বিতীয়বার ওই ফেরোসোফেরিক অক্সাইড থেকে আমরা নতুন করে আর হাইড্রোজেন পেতে পারবো না। তাই দুটো স্টেপে বিক্রিয়াটি সংগঠিত করা হয়। স্টেপ 2 দেখো, এখানে Fe3O4 এ ওয়াটার গ্যাস চালনা করা হলো, উৎপন্ন হয় আয়রন। এবার তাহলে এই আয়রন পুনরায় জারিত হয়ে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে এবং বিক্রিয়াটা এইভাবে চলতে থাকবে। নেক্সট শিল্প পদ্ধতি হচ্ছে বস প্রসেস বা বস পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, শ্বেততপ্ত কোককে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমের ওপর দিয়ে চালনা করা হয়। চালনা করলে কি উৎপন্ন হয়, ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস কি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। কীরকম, 1:1 অনুপাতে বা সম আয়তনে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে প্রথম ধাপে শ্বেততপ্ত কোককে স্টিম চালনা করে CO+H2 বা ওয়াটার গ্যাস উৎপন্ন করা হয়। এবারে এই ওয়াটার গ্যাসে CO এবং হাইড্রোজেন উভয়ই রয়েছে। আর এই গ্যাস মিশ্রণকে তখন কি করা হয়, একে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়রন ক্রোমেটের অনুঘটকের উপর দিয়ে চালনা করা হয়। তার ফলে কি হয়, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন মনোক্সাইডের জারণ ঘটে। কার্বন মনোক্সাইডের জারণ ঘটে এবং CO2 উৎপন্ন হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ওয়াটার গ্যাস। এই বিক্রিয়াকে বলা হয় ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন। ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া। নেক্সট স্টেপে কি করা হয় দেখো, এই যে গ্যাস মিশ্রণটা পাওয়া গেল, যেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, হাইড্রোজেন রয়েছে এবং কিছুটা CO রয়েছে। তাহলে গ্যাস মিশ্রণে কি কি রয়েছে, CO, হাইড্রোজেন এবং CO2। এই গ্যাস মিশ্রণকে জলে অত্যধিক চাপে প্রায় 30 অ্যাটমসফিয়ারিক প্রেসারে চালনা করা হয়। অত্যধিক চাপ দেওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি হয়, জলে দ্রবীভূত হয়। তাহলে রেজাল্ট কি হয়, CO2
জলে CO2 জলে দ্রবীভূত হয়। তাহলে পড়ে রয়েছে কি? হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড। তাহলে এবার ওই হাইড্রোজেন গ্যাসে সামান্য কার্বন মনোক্সাইড মিশে থাকে, তাই তার ফলে একে কি করা হয়? অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডে অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2 দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হয়। তার ফলে কার্বন মনোক্সাইড শোষিত হয় এবং আমরা এখানে হাইড্রোজেন গ্যাসকেই কিন্তু শুধু পেয়ে থাকি। এবার দেখো, আমরা জানি সম আয়তনে COH2 1:1 রেশিওতে একে আমরা বলি ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন যদি যে কোনো অনুপাতে মিশ্রিত থাকে তাহলে তাকে আমরা বলবো সিন গ্যাস। তাকে আমরা বলবো সিন গ্যাস। বা সিন গ্যাস কথাটা কোত্থেকে এসছে? না, সংশ্লেষণ থেকে। সিন গ্যাস অর্থাৎ সিনথেসিস থেকে এসেছে কথাটা, সিনথেসিস গ্যাস। তো এই সিন গ্যাস কি করে প্রস্তুত করা যায়? সিন গ্যাস প্রস্তুতিতে কাঠ, কয়লা, কাগজের টুকরো, বর্জ্য পদার্থ ইত্যাদি পাওয়া যায়। এই সব রকম পদ্ধতি বাদ দিয়েও আর একটা পদ্ধতি হয় জলের তড়িৎ বিশ্লেষণ। সেই জলের তড়িৎ বিশ্লেষণ করেও আমরা হাইড্রোজেন গ্যাসকে ক্যাথোডে 99.9% বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে পেতে পারি। অর্থাৎ আয়রন ক্যাথোড নেওয়া হয় যখন 99.9% বিশুদ্ধ হাইড্রোজেন পাচ্ছি, আর নিকেলকে যখন অ্যানোড হিসেবে নেওয়া হয় এবং সেখানে অক্সিজেন গ্যাসকে পাচ্ছি। তাহলে এইভাবে জলের তড়িৎ বিশ্লেষণেও কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাসকে পেতে পারি। হাইড্রোজেনের ভৌত ধর্ম আমরা কিছুটা জানি যে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, দ্বিপরমাণু গ্যাস এবং হালকা মৌল। তা আমরা এখন ওর রাসায়নিক ধর্ম নিয়ে ডিসকাস করব। অধাতুর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। দেখো, অধাতুর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রথমেই বলবো অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেনের দহন। হাইড্রোজেনের দহনে নীল শিখায় কিন্তু হাইড্রোজেন গ্যাসটি জ্বলে এবং এখানে জলীয় বাষ্প আর প্রচুর তাপ উৎপন্ন হয়। নাম্বার 2তে আমরা হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আলোচনা করব। এখানে এক্স বলতে হ্যালোজেনকে বোঝানো হয়েছে। ক্লোরিন, Cl2, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রভৃতি। তাহলে এদের সঙ্গে কি হয়? হ্যালো অ্যাসিড উৎপন্ন হয় এবং এখানে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কীরকম? F2 > Cl2 > Br2 > I2। সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়া হয়। কার সাথে? না, ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয়। কিন্তু ফ্লুরিনের সাথে কিন্তু বিস্ফোরণ সহ হতে পারে। তাহলে ফ্লুরিনের সাথে বিস্ফোরণ হতে পারে। ক্লোরিনের সাথে কিন্তু বিক্রিয়াটা হয় সানলাইটের প্রেজেন্সে। আবার ব্রোমিনের সাথে কেবলমাত্র উত্তপ্ত অবস্থাতেই করে, আর আয়োডিনের সঙ্গে আবার প্লাটিনাম ক্যাটালিস্ট লাগছে। তাহলে এইভাবে আমরা সক্রিয়তার ক্রমকেও জাস্টিফাই করতে পারছি। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিভাবে হয়? না, উপযুক্ত অনুঘটক, যেমন এখানে Al2O3 চূর্ণ, K2O চূর্ণ কিংবা মলিবডিনাম চূর্ণ অনুঘটক প্রয়োজন হয় এবং এখানে 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার, নিয়ারলি 700 কেলভিন টেম্পারেচারে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া।
অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এই প্রসেসটিকে কি বলা হয়? হেবার প্রসেস, হেবার পদ্ধতি বলা হয়। নেক্সট হচ্ছে ধাতুর সাথে কি বিক্রিয়া? ধাতুর অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। যেমন ইম্পর্টেন্ট রিয়াকশন দেখো, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কি হয়? ধাতব কপার এবং হাইড্রোজেন জল উৎপন্ন হয়। ধাতব কপারের বর্ণ কি? বাদামি। সুতরাং কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কিউপ্রিক অক্সাইড কি হয়? বিজারিত হয়, দিয়ে কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন এক্ষেত্রে জারিত হয়। হাইড্রোজেন 0 + 1, কপার এখানে +2, এখানে 0। তাহলে হাইড্রোজেনের এখানে কি হচ্ছে? জারণ হচ্ছে, হাইড্রোজেন নিজে জারিত হচ্ছে এবং অন্যকে বিজারণ ঘটাচ্ছে। তাহলে এটা হলো হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি প্রমাণ। কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়ায় দেখো 700 কেলভিন 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড অনুঘটক থাকলে কি হয়? মিথানল উৎপন্ন হয়। বিক্রিয়ায় মিথানল উৎপন্ন হয়। এবার দেখো কতগুলো বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের নির্ধারিত করতে হবে যে কোন বিক্রিয়াতে হাইড্রোজেনের জারণ ধর্ম বা বিজারণ ধর্ম কি সেখানে আমরা লক্ষ্য করছি, সেটা আমরা অ্যানালাইজ করব। ধরো বিক্রিয়াগুলো দিয়ে তোমাদের বললো কোথায় হাইড্রোজেনের জারণ ধর্ম দেখাচ্ছে বা কোথায় বিজারণ ধর্ম দেখাচ্ছে তা চিহ্নিত করো। তাহলে প্রথম বিক্রিয়াটা দেখো H2 + F2, এখানে উৎপন্ন হয় 2HF, তাহলে এখানে 0 - 1। সুতরাং এখানে ফ্লোরিনের কি হচ্ছে? বিজারণ হচ্ছে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের কি ধর্ম দেখা যাচ্ছে? বিজারণ ধর্ম। নেক্সট হচ্ছে H2 + SiCl4, এখানে উৎপন্ন হচ্ছে সিলিকন + 4HCl, এখানেও দেখা যাচ্ছে সিলিকনের কি হচ্ছে? বিজারণ হচ্ছে। সুতরাং এখানেও হাইড্রোজেনের বিজারণ ধর্ম। ক্যালসিয়াম 0, এখানে 0, তৈরি হয় CaH2 +2, অর্থাৎ এখানে ক্যালসিয়ামের কি হচ্ছে? জারণ, ক্যালসিয়ামের জারণ হচ্ছে। সুতরাং এখানে হাইড্রোজেনের জারণ ধর্ম দেখা যায়। লাস্ট +2 0, CuO, তাহলে এখানেও কি হচ্ছে? কপারের বিজারণ দেখাচ্ছে। সুতরাং এখানেও হাইড্রোজেনের বিজারণ ধর্ম। সুতরাং আমরা বলতে পারি যে হাইড্রোজেনের কিন্তু উভয় ধর্মই আছে, জারক হিসেবেও সে কাজ করে এবং বিজারক হিসেবেও কাজ করে। জারক ও বিজারক উভয় রূপেই সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নেক্সট দেখো আমরা জৈব যৌগের বিক্রিয়া পড়েছি হাইড্রোজিনেশন আমরা ক্লাস 10-এ পড়েছি। হাইড্রোজিনেশনে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে কি হয়? হাইড্রোজেন যুক্ত হয় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এবং হাইড্রোজিনেশন হয়ে তার দ্বিবন্ধনের বদলে সেটা এক বন্ধনে পরিণত হয়। হাইড্রোজেন অর্থাৎ যদি কোনো অ্যালকিন থাকে তাহলে সেখান থেকে অ্যালকেন উৎপন্ন হয়। কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন যদি কোনো জৈব যৌগে থাকে তাহলে সেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে সম্পৃক্ত যৌগে পরিণত করে। অর্থাৎ ছিল অসম্পৃক্ত যৌগ, হাইড্রোজিনেশনের ফলে সেটা সম্পৃক্ত। অসম্পৃক্ত কখন বলে? যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, আর সম্পৃক্ত যখন কেবলমাত্র এক বন্ধন থাকে। তাহলে এইভাবে এই হাইড্রোজিনেশন পদ্ধতিতে কি হয় যে ফ্যাট জাতীয় খাদ্য যেমন সয়াবিন তেল, ফ্যাটকে
কোথায় কোথায় সয়াবিন তেল, চীনা বাদাম ইত্যাদি, এদের হাইড্রোজিনেশন ঘটিয়ে কি তৈরি করে? কঠিন ফ্যাট তৈরি করে। এবং এই পদ্ধতিটাকে কি বলা হয়? তেলের হাইড্রোজেনেশন বা তেলের কঠিনীকরণ বা হার্ডেনিং অফ অয়েল। তাহলে এই হাইড্রোজেন যে আমরা পাচ্ছি, বারবার উৎপন্ন করছি, তাহলে তাকে কি করে শনাক্ত করা যায়? না, সেটা নীল শিখায় নিজে জ্বলে। কিরমভাবে? নীল শিখা, হাইড্রোজেনের নীল শিখা সাহায্যে শনাক্তকরণ করা যায়। আর সে যে জলীয় বাষ্প উৎপন্ন করে, সেই যে জলীয় বাষ্পটা, সেই জলীয় বাষ্প অনার্দ্র কপার সালফেটকে নীল করে দেয়। অনার্দ্র কপার সালফেট মানে CuSO4 যখন 5H2O 5টা কেলাস জল যুক্ত হয় তখন তার বর্ণ হয় নীল, কিন্তু শুধু CuSO4 তার বর্ণ কিন্তু হয় সাদা। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে? নীল বর্ণের অনার্দ্র কপার সালফেটকে সে নীল বর্ণের তুঁতেতে পরিণত করে। কে? না, হাইড্রোজেন। সে জলীয় বাষ্প উৎপন্ন করে এবং বা জল উৎপন্ন করে। যে জলটা উৎপন্ন করে কিসের সময় উৎপন্ন করে? যে যদি দহন ঘটানো হয়, অর্থাৎ বায়ু বা অক্সিজেনে হাইড্রোজেনের যে দহন ঘটে, নীল শিখায় হাইড্রোজেন জলে, সেটাই হচ্ছে তার শনাক্তকরণ পরীক্ষা। এবং সেই জলীয় বাষ্পটা যে উৎপন্ন হয় বা সেটা যে জলে পরিণত হয়, সেটা কি করে? অনার্দ্র সাদা কপার সালফেটকে নীল বর্ণে পরিণত করে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনকে এইভাবে শনাক্ত করতে পারি। অ্যাটমিক হাইড্রোজেন বা পারমাণবিক হাইড্রোজেন। পারমাণবিক হাইড্রোজেন বা অ্যাটমিক হাইড্রোজেন কি? যখন সেটা পারমাণবিক অবস্থায় থাকে সেই হাইড্রোজেনকে পারমাণবিক হাইড্রোজেন বলে। এবং এটা কিভাবে হয়? না, আণবিক হাইড্রোজেনের যদি থার্মাল ডিকম্পোজিশন বা তাপীয় বিয়োজন হয়, তাকে যদি উচ্চ তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উৎপন্ন করা হয়, তাহলে সেটা যে পারমাণবিক স্টেটে তাকে পাবো, হাইড্রোজেনকে আমরা পাবো। কিংবা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করেও আমরা হাইড্রোজেন পারমাণবিক হাইড্রোজেন উৎপন্ন করতে পারি। করতে পারি। এখন এই পারমাণবিক অবস্থায় এই যে হাইড্রোজেনকে আমরা পাই, সেই হাইড্রোজেন কিন্তু খুবই ক্ষণস্থায়ী। পারমাণবিক অবস্থায় যে হাইড্রোজেনকে পাই খুবই ক্ষণস্থায়ী। এটা 0.3 সেকেন্ড মাত্র সে স্টেবল থাকে, মানে তার আয়ু হচ্ছে 0.3 সেকেন্ড মাত্র। এবং এর সাহায্যে আমরা পারমাণবিক হাইড্রোজেন দিয়ে কি তৈরি করতে পারি? আমরা পারমাণবিক হাইড্রোজেন, অ্যাটমিক হাইড্রোজেন টর্চ বা পারমাণবিক হাইড্রোজেন টর্চ তৈরি করতে পারি। পারমাণবিক হাইড্রোজেন টর্চ। পারমাণবিক হাইড্রোজেন টর্চ ঝালাই করতে লাগে বা মানে ওয়েল্ডিং। ঝালাই মানে হলো ওয়েল্ডিং এর কাজে লাগে। অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, নিকেল প্রভৃতি ধাতুর ওয়েল্ডিং এর কাজে লাগে। এবার আমরা পড়ব হাইড্রোজেনের রূপভেদ, অ্যালোট্রপস অফ হাইড্রোজেন। কিসের উপর ভিত্তি করে এই রূপভেদের কনসেপ্ট এসেছে সেটা আগে আমরা বুঝে নিই। দেখো, আমরা জানি যে কোনো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনের ঘূর্ণন ঘটে, কিন্তু শুধু তাই নয়, নিউক্লিয়াসেরও কিন্তু ঘূর্ণন বা স্পিন থাকে। হাইড্রোজেনের পরমাণুতে, হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে এবং সেই একটি মাত্র প্রোটন থাকে। তাহলে এদের নিউক্লিয়াসের যে ঘূর্ণন, দক্ষিণাবর্তী অথবা বামাবর্তী, মানে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে দুরকমই হতে পারে। তাই এর উপর বেস করে আমরা দু ধরনের হাইড্রোজেন পরমাণুর
হাইড্রোজেন পরমাণু অণুর কথা বলতে পারি, যারা হলো হাইড্রোজেনের রূপভেদ। কী রকম রূপভেদ? এরা হলো নিউক্লিয়ার স্পিন আইসোমার। এরা হলো নিউক্লিয়ার স্পিন আইসোমার, অর্থাৎ নিউক্লিয়াসের ঘূর্ণনের উপর ভিত্তি করে এই রূপভেদটা দেখা যাচ্ছে এবং এদের বলা হয় অর্থ ও প্যারা। কাকে অর্থ কাকে প্যারা বলছি? যখন যে প্রকার হাইড্রোজেন অণুতে নিউক্লিয়াস দ্বয়ের ঘূর্ণন উভয়ই একই দিকে হয়, অর্থাৎ যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে উভয় পরমাণুর ঘূর্ণনই একই দিকে হবে। যেমন ধরো এর ঘূর্ণন এবং এর ঘূর্ণন উভয়ই ঘড়ির কাঁটার দিকে হলো, অথবা উভয়ের ঘূর্ণনই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো। তাহলে নিউক্লিয়াইগুলোর স্পিনিং যদি একই ডিরেকশনে হয়, সেটা ঘড়ির কাঁটার দিকে হোক বা বিপরীত দিকে হোক, তখন তাকে আমরা বলছি অর্থ হাইড্রোজেন। আমরা তখন বলছি অর্থ হাইড্রোজেন, বা এদের এই ঘূর্ণনকে বলছি প্যারালাল স্পিন। আবার যখন নিউক্লিয়াস দুটোর ঘূর্ণন একে অন্যের ঠিক অপোজিট দিকে হয়, অর্থাৎ এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, কিংবা এ যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে এ হবে ঘড়ির কাঁটার দিকে। তার মানে এখানে পুরো দুজনের অভিমুখী, ঘূর্ণনের অভিমুখী কিন্তু সম্পূর্ণ বিপরীত। তাহলে তাকে আমরা বলছি প্যারা হাইড্রোজেন। তাহলে একই দিকে ঘূর্ণন অর্থ হাইড্রোজেন এবং অপোজিট দিকে ঘূর্ণন হচ্ছে, বিপরীত দিকে ঘূর্ণন হচ্ছে, সেই ধরনের হাইড্রোজেন অণুকে আমরা বলছি প্যারা হাইড্রোজেন। তাহলে এরাই হলো কিন্তু স্পিন আইসোমার। এই অর্থ হাইড্রোজেন পরমাণুর যে হাইড্রোজেন অণুর যে পরিমাণ কোনো মিক্সচারে, সেটা কিসের উপর নির্ভর করে? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা কীরকম দেখো, সাধারণ উষ্ণতায় অর্থ হাইড্রোজেন বেশি সুস্থিত, আবার নিম্ন উষ্ণতায় প্যারা হাইড্রোজেন বেশি সুস্থিত। সাধারণ উষ্ণতায় আমরা 75% অর্থ হাইড্রোজেনকে পাবো, 25% প্যারা হাইড্রোজেনকে পাবো। আর নিম্ন উষ্ণতায় 99% আমরা প্যারা হাইড্রোজেনকে পাবো এবং 1% অর্থ হাইড্রোজেনকে পাবো। এর থেকে বোঝা যায় যে প্যারা হাইড্রোজেনটি কি হচ্ছে? প্যারা হাইড্রোজেনটি অর্থ হাইড্রোজেন অপেক্ষা অধিকতর স্থিতিশীল। অর্থাৎ কে বেশি সুস্থিত? না, প্যারা হাইড্রোজেন বেশি সুস্থিত। এবং এদের মধ্যে যেহেতু স্পিনিং আলাদা, অর্থাৎ ঘূর্ণনের অভিমুখ আলাদা, তাই এদের রাসায়নিক ধর্ম সেম, কিন্তু এদের আন্তঃশক্তির পার্থক্যের জন্য এদের স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ ইত্যাদি আলাদা হয়। অর্থ এবং প্যারা ফর্মের স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ ইত্যাদির পার্থক্য দেখা যায়, কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু উভয়ে সেম। এবং প্যারা হাইড্রোজেনকে অর্থ হাইড্রোজেনে ক্যাটালিস্টের সাহায্যে কিন্তু কনভার্ট করা যায়। সক্রিয় চারকোল, লোহা, নিকেল, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু ইউজ করে এবং অক্সিজেন, এনও ইত্যাদি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের সাহায্যে একে কনভার্ট করা যায়। তাহলে আমরা দেখলাম যে প্যারা হাইড্রোজেনটি অর্থ হাইড্রোজেন সাধারণ উষ্ণতায় বেশি সুস্থিত থাকে, কিন্তু প্যারা হাইড্রোজেন আরও তার থেকে কম উষ্ণতায় বেশি স্থিতিশীল থাকে। সুতরাং বোঝা যায় যে প্যারা ফর্মটি অধিকতর স্থিতিশীল। তাহলে এই হলো হাইড্রোজেনের বিভিন্ন দুটি যে রূপভেদ, সেই রূপভেদ সম্বন্ধে আমাদের ডিসকাশন এখানেই শেষ হলো।